বর্তমানে ভারতবর্ষের রাজনীতিতে দুখানা টপিক চলছিল। একটা হচ্ছে ভারতবর্ষের ভোট চুরি, যেটা নিয়ে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রকম অপোনেন্ট লিডাররা, যার মধ্যে কিন্তু কংগ্রেস মেইনলি কিন্তু যে নির্বাচন কমিশনার রয়েছে এবং বর্তমানে ভারতবর্ষের যে বিজেপি রয়েছে তার উপরে কিন্তু একরকম অ্যালিগেশন লাগিয়েছে যে তারা কিন্তু ঠিকঠাকভাবে ভোট করাতে পারেনি এবং কিন্তু ইলেকশন কমিশনার বিজেপিকে একরকম সাপোর্ট করে তাদেরকে জিতিয়েছে। এবং সেই জিনিসটা নিয়ে কিন্তু যে অপোনেন্ট লিডার রয়েছে তারা কিন্তু বিহারে বা বলা যেতে পারে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু র্যালি করছে এবং বলা যেতে পারে যে ধর্নার প্রদর্শন এবং সাথে বিভিন্ন রকম ভাবে আওয়াজ তুলছে। এবং অন্যদিকে আরেকটা জিনিস চলছিল যে SIR অর্থাৎ হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছিল, যেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেস চলছে। বিহারের যে 65 লাখ লোকের নাম বাতিল দেওয়া হয়েছে বা বলা যেতে পারে যে ড্রাফটে কিন্তু যে 65 লাখ লোকের নাম বাতিল করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে বেশ কিছু লোক কিন্তু এখনো জীবিত রয়েছে। সেটা কিন্তু রাহুল গান্ধী কিন্তু তাদের সাথে চাও খাচ্ছে, এরকমটাও ফটো কিন্তু উঠে এসেছে। এবং এই পরিপ্রেক্ষিতে যে সুপ্রিম কোর্ট রয়েছে মাননীয়, তো তার তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশনারকে যে তাদের পুরো যে 65 লাখ লোকের নাম যে বাদ করা হয়েছে সেটা পুরোপুরিভাবে নির্বাচন কমিশনার পোর্টালে দিতে হবে। তো এই নিয়ে একটা কিন্তু ঝামেলা চলছিল এবং এই দুখানা জিনিস নিয়ে কিন্তু ভারতবর্ষের রাজনীতি উত্তাল ছিল। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে 3 নম্বর আরেকটা জিনিস টপিক চলে এসেছে, যেটা হচ্ছে ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে অমিত শাহ, তার তরফ থেকে ভারতবর্ষের 130 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। এবং সেই বিলের মধ্যে এমন এমন কিছু বলা হয়েছে যেটা নিয়ে কিন্তু ভারতবর্ষের রাজনীতি আবারও উত্তাল হয়েছে। এবং বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে এরকম আরোপ লাগানো হয়েছে। তো মেনলি হচ্ছে কিন্তু তিনি বলছে যে এটা ব্ল্যাক ডে বা ব্ল্যাক বিল। তো এই বিলটার মধ্যে মেনলি বলা হয়েছে যে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী, MLA, MP এদের যদি কোনো রকম ভাবে সন্দেহ করা হয়, আর কি সন্দেহ করা হচ্ছে এরা কিন্তু কোনো ক্রাইম করেছে এটা প্রমাণিত হয়নি, সন্দেহ করা হয় যদি যে তারা কোনো রকম ভাবে দুর্নীতির সাথে যুক্ত, তারা কোনো বড় অপরাধ করছে, এরকম যদি সন্দেহ করে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ বা ED বা CBI এবং সে যদি 30 দিনের মধ্যে ছাড়া না পেয়ে আসে, তাহলে তার যে পদে মানে সে যেই পদটায় অধিষ্ঠিত থাকবে তাকে সেই পদ থেকে কিন্তু রিজাইন করতে হবে, বা তাকে সেই পদ থেকে রিজাইন সে না দিলেও সে তাকে কিন্তু আর কি বাদ দিয়ে দেওয়া হবে, এরকমটা ধরে নেওয়া হবে। তো এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম যে অপোনেন্ট লিডার রয়েছে তারা কিন্তু আওয়াজ তুলছে এবং সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু এর পরিপ্রেক্ষিতে যুক্তি দিচ্ছে। এবার যে অপোনেন্ট লিডার রয়েছে তাদের যুক্তি হচ্ছে কিন্তু যে এই যে জিনিসটা হয়েছে না, যে বিলটা আনা হয়েছে, এটা বেশিরভাগ কিন্তু যে জায়গায় ডাবল ইঞ্জিন সরকার নেই বা বিজেপি শাসিত রাজ্য নেই, সেই সব জায়গার কিন্তু যে মুখ্যমন্ত্রী রয়েছে বা MLA, MP রয়েছে তাদের উপর বেশিভাবে লাগু হবে। কারণ সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলেছে ED আর CBI কে কিন্তু মিসইউজ করা হচ্ছে বিভিন্ন রকম সেন্ট্রাল পার্টির তরফ থেকে বা বলা যেতে পারে ভারতবর্ষের বিজেপির তরফ থেকে। তো এটা কিন্তু সুপ্রিম কোর্ট অন রেকর্ড কিন্তু তিনি বলেছে যে ED কে ঠিকভাবে কাজ করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু ED পুরোপুরিভাবে কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছে এবং সেক্ষেত্রে এটাই কিন্তু অপোনেন্ট লিডাররা বলছে যে কোনো কিন্তু এর গ্যারান্টি নেই। যদি আমরা একটু উদাহরণস্বরূপ দেখি, বর্তমানে যে দিল্লি গভর্নমেন্ট ছিল বা আপ যে গভর্নমেন্ট বা দিল্লিতে যে সরকার ছিল অরবিন্দ কেজরিওয়ালের, এবং তাকে মুখ্যমন্ত্রী থাকাকালীন কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো এবং এরপরে দেখা গেল যে তাকে কিন্তু কোনো রকম কিন্তু প্রমাণ করতে পারেনি, কিন্তু অবশেষে তার পরিণামটা কি হলো, যখন ভোট হলো তখন কিন্তু সে হেরে গেল। তো এগুলো কিন্তু এফেক্ট ফেলছে। এরপর দ্বিতীয় যদি আমরা একটা উদাহরণ দেখে নেই, যে বিভিন্ন রকম যে পার্টিগুলো রয়েছে যেমন TMC বলো, কংগ্রেস বলো, CPIM বলো, তো এইসব পার্টি যে বড় বড় দিগ্গজ নেতারা রয়েছে না, তারা যখনই তাদের উপর কোনো রকম কেস হয় বা বলা যেতে পারে তাদের উপর অ্যালিগেশন লাগে, তারা সেই পার্টিটা ত্যাগ করে যখন বিজেপিতে যায় তখন কিন্তু ক্লিন চিট পেয়ে যায়। যদি আমরা এক্সাম্পল সমেত দেখি, পশ্চিমবঙ্গের বেশ কিছু কিন্তু প্রথম সারির লিডার ছিল যারা TMC ছিল, তারা এক সময় কিন্তু পশ্চিমবঙ্গের TMC কে পুরোপুরিভাবে সাপোর্ট করতো। তারপরে কি হলো, এরা কিন্তু যখনই দেখলো যে তাদের উপর কেস লাগার ভয় রয়েছে, তারা কিন্তু পার্টি পাল্টি করলো এবং সাথে সাথে কি হলো যে তাদের উপর থেকে যত পরিমাণে কেস ছিল সব ধামাচাড়া পড়ে গেল, তারা একদম শুদ্ধ হয়ে গেল, দুধে ধোয়া হয়ে গেল। বা এরপর যদি আমরা আরো একটা এক্সাম্পল ধরি, যেটা হচ্ছে কিন্তু যে শরদ পাওয়ারের পার্টি বা বলা যেতে পারে যে অজিত পাওয়ার, যিনি ছিলেন মেনলি কিন্তু মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার। তো সেই ডেপুটি চিফ মিনিস্টারের উপরে যখন অ্যালিগেশন লাগলো বা তার ওয়াইফের উপরে অ্যালিগেশন লাগলো 25,000 কোটি টাকার সমবায় ব্যাংকের মানে আর কি চুরি নিয়ে আরোপ লাগলো, তখন কি বলা হলো যে EDর তরফ থেকে তাকে গ্রেপ্তার করা বা বলা যেতে পারে যে তার উপরে বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট করার চেষ্টা হলো। বিজেপির তরফ থেকে বলা হলো সে চোর চোর চোর, এবং যখন গিয়ে দেখা গেল সে অজিত পাওয়ার যখন গিয়ে একনাথ সিন্ধের সাথে হাত মেলালো বা বলা যেতে পারে বিজেপির সাথে গিয়ে হাত মিলিয়ে জোট হলো, সাথে সাথে তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হলো। তখন কিন্তু ED আর CBI কিন্তু কোনো রকম তদন্ত করে কোনো কিছু তার উপরে বার করতে পারলো না। যত রকম ক্লেম আর ব্লেম যতদিন না অব্দি মানে অপারেশন লোটাসের আন্ডারে তাদের বিজেপির আন্ডারে যাচ্ছে ততদিন অব্দি চলবে। তো এরপর আরো একটা যদি এক্সাম্পল দেখি, যে হেমন্ত সোরেন অর্থাৎ ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী, তার উপরে সেম একই অ্যালিগেশন যে সে কিনা প্রচুর পরিমাণে তার নামে বেনামি প্রপার্টি বা বলতে পারে প্রচুর পরিমাণে মানি লন্ডারিং কেস, এরকম টাইপের প্রচুর পরিমাণে জুট মুট কেস নিয়ে তাকে কিন্তু ফাঁসানো হলো এবং দেখা গেল যে সে যখন জেলে গেল তখন কিন্তু রিজাইন করে দিয়ে গেল। এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কে মুখ্যমন্ত্রী হলো, যে চম্পাই সোরেন যখন মুখ্যমন্ত্রী হয়ে গেল তখন দেখা গেল বিজেপির সাথে গিয়ে যেই হাত মিলালো অমনি সব প্রবলেম সলভ। এবং আরো একটা যদি তোমাদের মুখ্য উদাহরণ দিই, সেটা হচ্ছে কিন্তু যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যাকে কিন্তু অমিত শাহ বারবার কিন্তু ডাকাত বলেছে, এবং যখন কি দেখা গেল যে এই আসামের মুখ্যমন্ত্রী যখন বিজেপি থেকে কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে গেল তখনই সব ডাকাতেই মানে আর কি বন্ধ হয়ে গেছে, এখন সে ভালো হয়ে গেছে। তো এরকম
এরকম কিন্তু অ্যালিগেশন এবং এরকম কিন্তু তথ্য বারবার কিন্তু অপোনেন্ট যে লিডাররা রয়েছে তাদের তরফ থেকে তুলে ধরা হচ্ছে। এবং যদি আমরা কথা বলি লাস্ট বেশ কয়েক বছর ধরে কিন্তু যদি আমরা বিজেপির যদি শাসিত অঞ্চলগুলো দেখি এবং সেই জায়গাটা থেকে কিন্তু কোনো রকম ভাবে কিন্তু নেতাদের উপর ইডি বা সিবিআই কিন্তু ধরতে পারেনি। বা যদি আমরা কথা বলে থাকি যে পশ্চিমবঙ্গের কথা, পশ্চিমবঙ্গে যে এত পরিমাণে দুর্নীতি ধরলো ইডি আর সিবিআই, এই যে শিক্ষায় দুর্নীতি বলো বা স্বাস্থ্যে দুর্নীতি বলো, এত পরিমাণে যে কারি টাকা যে ঘর থেকে তুললো মন্ত্রীগুলোর, কি হলো আলটিমেটলি? তারা বিভিন্ন রকম কেস হলো তাদের উপরে, ইডি সিবিআই কিন্তু লাস্টে গিয়ে প্রমাণই করতে পারেনি। বাস রিসেন্টলি তুমি দেখো না আরজি কর যে কেসটা হলো সেটা নিয়ে তো 1 বছর কেটে গেল, সিবিআই কি প্রমাণ করতে পারলো? এখন অব্দি কোনো প্রমাণ করতে পেরেছে? পারেনি। তো যখনই দেখা যাচ্ছে পলিটিক্যাল জিনিস চলে আসছে, ইডি আর সিবিআই এর কিন্তু যে কার্যক্ষমতা রয়েছে সেটা 1% থেকে যাচ্ছে। ইডি আর সিবিআই কিন্তু আচ্ছা ভালো ভালো কিন্তু যে অফিসাররা রয়েছে, কিন্তু তাদের যখন পলিটিক্যালি কোনো জিনিসকে ইনভেস্টিগেট করতে দেওয়া হয় না, তাদের যেন কার্যক্ষমতাটা এত পরিমাণে কমে যায় যেন তারা কোনো রকম ভাবে এর বিচারই করতে পারে না বা তারা যেন খুঁজেই পায় না কোনো রকম, এরকম জানি হয়ে যায় বর্তমানে। তো এই নিয়ে কিন্তু বর্তমানে কিন্তু রাজনৈতিক মহলে একটা উত্তাল চলছে। এবং যেটা কিন্তু বড় একটা কথা বলা হচ্ছে যে এখানে জুডিশিয়ারি সিস্টেমকে কিন্তু একরকম সাইড বা বাইপাস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে অমিত শাহর তরফ থেকে। যদি আমরা কথা বলি জুডিশিয়ারি সিস্টেমের কাজ কি, যে তিনি তার বিচার শোনাবে, সন্দেহজনকভাবে কিন্তু গ্রেপ্তার করতে পারে এই বিলে, কিন্তু 30 দিন পর যে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে সেটা মানে হচ্ছে একটা জাজমেন্ট দেওয়া হচ্ছে। এবং জাজমেন্ট দেওয়ার অধিকার ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো একমাত্র শুধুমাত্র কোর্টের রয়েছে। তো এই বিল যদি একদম লাগু হয়ে যায় তাহলে কিন্তু সেটা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে বেসিক স্ট্রাকচার রয়েছে বা বলা যেতে পারে যে ভারতবর্ষের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার রয়েছে সেটাকে কিন্তু একরকম ভাবে মানে ভায়োলেট করছে বা বলা যেতে পারে সেটাকে একরকম কিন্তু আঘাত করছে বলা যেতে পারে। জাজমেন্ট শোনানোর কাজ কিন্তু কোন রকম বিল বা বলা যেতে পারে যে কোন রকম কিন্তু সংসদে অধিষ্ঠিত মানে কোনো পার্সনের তরফ থেকে কিন্তু নেই বা বলা যেতে পারে এরকম কোনো বিল থাকতে পারে না যেটা দিয়ে কিন্তু জুডিশিয়ারির কাজকে সমাপ্ত করে দিয়ে জুডিশিয়ারির যেটা কাজ সেটাকে কেড়ে নিয়ে অন্য কেউ করবে। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি তিনজনই কিন্তু একটা বড় কিন্তু পাওয়ার বা বলা যেতে পারে যে সবার উপরে কিন্তু পাওয়ার সমানভাবে ভাগ করে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে এই যে মানে আর কি বিচার ব্যবস্থা, তো বিচার ব্যবস্থার কাজ নিশ্চয়ই যে যার উপরে কোনো রকম ক্লেম রয়েছে বা বলা যেতে পারে সে চুরি করেছে কোনো রকম কোনো মন্ত্রী, সেটা প্রমাণ করার দায়িত্ব ইডি সিবিআই এর হতে পারে। এবং সন্দেহ হচ্ছে বলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো এবং আশা করি যে কোনো রকম ভাবে কোনো যদি বড় কেসের সাথে সে জড়িত থাকে বা মানি লন্ডারিং কেসের সাথে জড়িত থাকে তো সেক্ষেত্রে আশা করবো যে 30 দিন তো সময় লাগবে ইনভেস্টিগেট করতে আশা করবো। তো সেক্ষেত্রে 30 দিন পর তাকে সরিয়ে দেওয়া মানে হচ্ছে গিয়ে সেটাকে জাজমেন্ট দিয়ে দেওয়া একরকম। তো মানে প্রথম কথা হচ্ছে গিয়ে কিন্তু যদি প্রমাণিত নাও করতে পারে তাহলে কি হবে যে তাকে তো সরিয়ে দেওয়া হলো মানে জাজমেন্ট দিয়ে দেওয়া হলো। এবং এই জাজমেন্ট দেওয়ার কাজ তো শুধুমাত্র যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের বিচার ব্যবস্থা। তো সেক্ষেত্রে মানে পুরোপুরিভাবে সাংবিধানিক যে কাঠামো রয়েছে পরিকাঠামো সেটাকে একরকম বাইপাস করার চেষ্টা করছে এই বিজেপি গভর্নমেন্ট। সেটাই কিন্তু বর্তমানে যে বিভিন্ন রকম অপোনেন্ট লিডার রয়েছে সেটা কিন্তু তুলে ধরছে। এবং এখানে কিন্তু কোন রকম প্রভিশন কিন্তু নেই যে যদি না প্রমাণ করতে পারে তাহলে সেক্ষেত্রে মানে আর কি এই ইডি বা সিবিআই যারা কিন্তু মানে যে অফিসাররা তাদেরকে গ্রেপ্তার করলো তাদেরকে কি করা হবে, মানে 5 বছর অবধি তো তাদের জেল হবে যাদের যদি প্রমাণ হয় বা বলা যেতে পারে তারপরে যদি প্রমাণ নয় সে তারপরে আবার পদে অধিষ্ঠিত হতে পারবে এইসব বলা হয়েছে। কিন্তু যদি না প্রমাণ করতে পারে এই যে সন্দেহের জেরে তাদের যে গ্রেপ্তার করা হলো যার ফলে কিন্তু তাকে মানুষের যে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে সেই নেতাটাকে মানে আর কি নির্ণয় করে তাকে বসানো হলো সেই সিটটাতে এবং তাকে যে সরিয়ে দেওয়া হলো তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই ইডি বা সিবিআই এর অফিসারদের কি করা হবে সেইটা নিয়ে কিন্তু কোনো রকম ভাবে কিন্তু মানে আর কি এখানে কিন্তু বলা হয়নি এই বিলটার মাধ্যমে। এবং এখানে দাঁড়িয়ে কিন্তু যদি আমরা আরো একটা কথা বলি যে এই যে লাস্ট 10 বছর দেখা গেছে এখানে দাঁড়িয়ে কিন্তু কোনো বিজেপি শাসিত অঞ্চলের কোনো নেতা বা মন্ত্রীর উপরে কিন্তু কোনো রকম অ্যালিগেশন এখন অব্দি উঠতে দেখা যায়নি বা বলতে পারে যে ইডি আর সিবিআই কিন্তু কোনো রকম ক্ষমতা হয়নি যে সেই সব রাজ্যের এরকম বড় বড় দিগ্গজ নেতাদের কিন্তু ধরবে। তো এটা নিয়ে কিন্তু বর্তমানে ভারতবর্ষের রাজনীতি উত্তাল হচ্ছে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমি জানতে চাইবো আপনাদের মতামত। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং রেগুলার যদি এরকম আপনারা পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে তথাযথকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।